শিলং পাহাড় থেকে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। অফিসিয়ালি বর্ষাকাল আসতে কয়েকটা দিন মাত্র আর দেরি আছে, তবে শিলংয়ে কিন্তু এখন রোজই বৃষ্টি হয়। দিনের টেম্পারেচার থাকছে 26 আর রাতের টেম্পারেচার 20। ঘুম থেকে উঠে সকালবেলায় যেদিন দেখি যে ঝকঝকে পরিষ্কার আকাশ, সেদিনই কিন্তু বেলার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আর যেদিন সকালবেলাটা বৃষ্টি হয় সেদিন দেখি রাতের বেলাটা শুকনো খটখটে। চলেছি আজকে চেরাপুঞ্জির পথে। তো শিলং থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। তবে শিলংয়ের ওয়েদারের সাথে চেরাপুঞ্জির ওয়েদার কিন্তু কখনোই গুলিয়ে ফেলা যায় না। মানে শিলংয়ে যদি বৃষ্টি না হয় তার মানে চেরাপুঞ্জিতে বৃষ্টি হবে না, এই গ্যারান্টি কিন্তু দেয়া যাবে না। আজকেই যেমন শিলংয়ের আকাশে কিন্তু সেরকম একটা মেঘ ছিল না, অথচ 30 কিলোমিটার দূরের এই মাওডক ভ্যালিতে এসে দেখছি যে আকাশ কিন্তু একেবারে মেঘে ঢাকা। ব্রিজের উপর দাঁড়িয়ে ট্যুরিস্টরা উপভোগ করছে মাওডক ভ্যালির সৌন্দর্য। বাড়ি থেকে বেরিয়েছি 8:15টার সময়, এখন 9:15 বাজে। 1 ঘন্টায় মাওডক ভ্যালি চলে এসেছি। তো যাচ্ছি আজকে চেরাপুঞ্জির দিকে। এখানে আবার দেখছি বিস্কুটের লোভে 3 জন জুটে গেছে। কজন আছে? 3 জন। আজকে আমরা ঘুরতেও বেরিয়েছি 3 জন, আমি, বাঙ্কু আর বাঙ্কুর বাবা। 30 কিলোমিটার জার্নি করে মাওডক ভ্যালিতে এসে পৌঁছেছি। আরও প্রায় 30 কিলোমিটার মতন এগোবো আর কি। তো 1 কাপ গরম গরম চায়ের কিন্তু ভীষণ দরকার ছিল এই মুহূর্তে। তো সেটা অর্ডার দেওয়া হয়েছে বাঁ পাশের কোনো একটা দোকানে। তো সেটারই ওয়েট করছি যে কতক্ষণে আসে দেখি। এদেরও খাওয়া শেষ, আর ওদিকে আমাদের চাও কিন্তু এসে গেছে হাতের সামনে। ঠান্ডা একেবারেই লাগছে না, তবে মেঘগুলো গায়ের মধ্যে দিয়ে গেলে কিরকম একটা জল ছেটানো ফিলিংস হচ্ছে। মোটামুটি ক্লিয়ার ছিল কিন্তু এতক্ষণে, এখন মেঘে ঢেকে গেল। না না, আস্তে সরে যাচ্ছে। এইমাত্র ঢেকে গেছিল, আবার দেখিস পড়ে যাস না আবার। চা খাওয়া শেষ হলো আমাদের। তারপরে বাঁ পাশের ভ্যালিটাকে সাথে নিয়েই আমরা আবার এগোতে শুরু করলাম সামনের দিকে। এইগুলো হচ্ছে চেরাপুঞ্জির ছোট ছোট ঘর বাড়ি। তো এখানকার মানুষজনের জন্য বর্ষাকালটা না খুবই একটা কষ্টকর সময়, কারণ বৃষ্টি হয় অনর্গল, তাতে জামা কাপড় যায় ভিজে, অথচ রোদ ওঠে না বলে শুকোনোটাও মুশকিল হয়। এতক্ষণ ধরে ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ করে সামনের দিকের গাড়িগুলো এরকম আলো জ্বেলে আসছে দেখে বুঝতে পারলাম সামনের ওয়েদার কিন্তু খুব একটা সুবিধার নেই। বলতে বলতেই অলরেডি কিন্তু ঢুকে গেছি মেঘেদের রাজ্যে। সামনে পিছে ডাইনে বায়ে কিছুই এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, চারদিকে শুধু মেঘ আর মেঘ। এরকমই মেঘে ঢাকা ওয়েদারের মধ্যে দিয়ে অনেকটা পথ চলেছি আর কি। কতক্ষণে গিয়ে যে আকাশ ক্লিয়ার হবে বুঝতে পারছি না। মাওডক ভ্যালি অবধি ক্লিয়ার পেলাম, তারপরে হঠাৎ করে এরকম শুরু হলো, পুরো একদম মেঘে ঢাকা, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে এই সময় কিন্তু এই জিনিসটা দেখার জন্যই মেনলি আসা, মানে এই ভাইবসটা পেতেই আজকে যেন বেরিয়েছিলাম। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না খুব একটা। তো মেঘের পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে যেটা হলো যে ঝিরঝির করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। পথেই পড়েছিল ওয়াকাবা ফলস, কিন্তু মেঘের চোটে কিচ্ছু দেখা যায়নি সেখানে। আর এখন ক্রস করছি 7 সিস্টার ওয়াটার ফলস। ট্যুরিস্টরা সব গাড়ি পার্ক করে এদিক ওদিক ঘোরাঘুরি করছে যে কতক্ষণে এই মেঘটা ক্লিয়ার হবে আর একটুখানি ওয়াটার ফলসের দেখা পাবে। তো সম্ভাবনা খুব কম দেখে আমরা তো গাড়ি দাঁড়ই করালাম না ওখানে। আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে আমরা শুরু করলাম পেট পুজো। আসলে ডিম সিদ্ধ, স্যান্ডউইচ এগুলো সব টিফিন বক্সে করে বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন টুকটুক করে খেয়ে নিচ্ছি। জলখাবারের পর্ব বাড়িতে শেষ করে এলেও জার্নিতে জানতামই যে একটু খিদে তো পেয়েই যায়, ফলে সব কিছু ব্যবস্থা করেই এনেছিলাম আজকে।
আর এই মেঘেদের দাপটে কিন্তু গাড়ি আস্তে চালাতে হচ্ছে, ফলে সময়টা একটু যেন বেশিই লাগছে। তো যাব আজকে আমরা কিনরেম ফলস দেখতে। তো আগে যতবার এসেছি এই সেভেন সিস্টার ওয়াটারফলস অবধি যদি মেঘ থাকেও, এর পরে কিন্তু দেখি আস্তে আস্তে কিছুটা ক্লিয়ার হয়ে যায়, কারণ ওটা অনেকটাই বাংলাদেশের সাইডে, তো ফলে ওয়েদারটা কিছুটা হলেও ভ্যারি করে যায়। আজকে সবই মুখ ঢেকেছে মেঘের চাদরে। এই যে এই জায়গাটায় না বাংলাদেশ ভিউটা এত সুন্দর দেখতে পাওয়া যায়, ডান দিকটা করে আর কি। তো আজকে কোনো আর সম্ভাবনা কিছু নেই দেখতে পাবার। গাড়ির জানলা দিয়েই দেখতে পাচ্ছি দারুণ সুন্দর একটা নাম না জানা ওয়াটারফলস। এই পথটা জুড়েই না পরপর বেশ কিছু ওয়াটারফলস দেখতে পাওয়া যায়, যদিও সবগুলোতে এই মুহূর্তে তো নামতেও পাচ্ছি না, ক্যামেরা বন্দিও করতে পারছি না গাড়ির ভিতর থেকে। তো মেনলি যেটা দেখতে এসেছি কিনরেম ওয়াটারফলস, সেটা প্রথমে ভালোভাবে দেখে আসি, তারপরে না হয় হাতে সময় থাকলে বাকিগুলোতে দাঁড়ানো যেতে পারে। কিনরেম ফলসের ফার্স্ট ভিউ কিন্তু অলরেডি চোখে পড়েছে, তবে এই জায়গাটাতেও এই মুহূর্তে নামছি না, গাড়ির জানলার ভিতর দিয়েই না হয় দেখাচ্ছি ওয়াটারফলসটাকে। তো কাছাকাছি যাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছি। ওই যে কত উঁচু থেকে ওয়াটারফলসটা আসছে, উপরের দিকটা না পুরো মেঘে ঢাকা। তো এই পথটা এত সুন্দর, এই পথে গাড়ি চালিয়ে না আলাদা মজা একটা। সামান্যই আর 2 মিনিটের পথ বোধহয় বাকি রয়েছে। সামনেই ডান দিকে আসছে কিনরেম ওয়াটারফলস। তো গাড়ি এদিকে পার্ক করে রাখা যেত, অনেক টুরিস্টই রেখেছে সেখানে, তবে আমরা ওই পার্টটায় রাখবো, সেই কারণে কিছুটা এগিয়ে যাচ্ছি, তারপরে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে পার্ক করব। এই রোডটার নাম হচ্ছে শেলা রোড। সারা বছরই এই জায়গা ভীষণ সুন্দর থাকে, তবে বর্ষাকালে যেন একটু বেশি সুন্দর। কিনরেম ফলসের সামনে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি একটা ব্রিজ, কিন্তু মানে ওয়াটারফলসের যে জলের ধারাটা ওটা এই ব্রিজের তলা দিয়েই অন্য দিকটায় বয়ে চলে যাচ্ছে। ওয়াটারফলসের সৌন্দর্যটা উপভোগ করার জন্য প্রচুর টুরিস্টের ভিড় এখন এই রাস্তার উপরে বা ব্রিজের উপরে, যেটা বললাম। কি সুন্দর গোটা গোটা একদম আনারস বিক্রি করছে। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে কিনরেম ফলসটা, অসাধারণ সুন্দর জায়গা। কত উপর থেকে আসছে জলটা, একদম সাদা দুধসাগরের মতো। এটাকে মেঘালয়ের দুধসাগর ওয়াটারফলসই বলা হয়। ওয়াটারফলসটার জলের ধারাটা 3টে ধাপে আর কি উপর থেকে নিচ পর্যন্ত আসছে। ওয়াটারফলসের জলের কণাগুলো যে এদিক ওদিক ছিটছে, এতটা দূরে দাঁড়িয়েই সেটা কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। মেঘালয়ের যে কোনো ওয়াটারফলসেই দেখতে গেলে কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়, কিন্তু এই ওয়াটারফলসে কোনো রকম এন্ট্রি ফি এখনো অবধি তো নেই। তবে জলের কাছাকাছি একদম যেতে গেলে সেক্ষেত্রে কিন্তু 20 টাকা করে একটা টিকিট কাটতে হচ্ছে দেখলাম। জলের কাছাকাছি বলতে ওয়াটারফলসের যেটা 3rd লেয়ারের জল আর কি, এই যে নিচে যেটা দেখা যাচ্ছে ওই অবধি কিন্তু ইচ্ছে করলে যাওয়া যেতে পারে। ওই যে ওই দিকটায় সিঁড়ি করা রয়েছে, এরকমভাবে নামা যেতে পারে, তবে খুব বেশি জল থাকলে তখন রিস্কি হয়ে যাবে হয়তো। আরেকটা জিনিস বলার মতো, যে মেঘালয়ের যে কোনো ওয়াটারফলসেই যাই সেখানে কিন্তু বেশ কিছুটা হাঁটাচলা করতে হয়, কখনো সেটা মানে চড়াই উতরাই পথে অথবা হচ্ছে সিঁড়ি ভেঙে। তো এক্ষেত্রে একদমই সেই ঝামেলাটা নেই, কারণ গাড়িটাই তো পার্ক করে রাখা হয়েছে ওয়াটারফলসে প্রায় বলতে গেলে সামনেই একদম। ডান দিকটায় কিছুটা এরিয়া একটু ফেন্সিং করে আলাদা একটা ভিউ পয়েন্ট মতন করে দিয়েছে না, ওইখানটায় উঠতে গেলেও কিন্তু 20 টাকা করে টিকিট কাটতে হচ্ছে দেখলাম। আচ্ছা, এই যে জলের ধারাটা বললাম না ব্রিজের তলা দিয়ে ওই দিকটায় বয়ে যায়, দেখাই সেটা, ওই দিকটাও কিন্তু নেহাত কম সুন্দর নয়।
এই যে ব্রিজের তলা দিয়ে জলটা এরকম পাথরে ধাক্কা খেতে খেতে চলে আসছে, এখানটাও যেন দেখে মনে হচ্ছে একটা ছোটোখাটো ওয়াটারফলস হয়ে গেছে, কি সুন্দরভাবে জলটা এগিয়ে যাচ্ছে। আর সামনের দিকটায় তো একদম ঘন সবুজ জঙ্গল, আসলে বর্ষাকালে আসা হয়েছে তো বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছপালা একদম সবুজে সবুজ হয়ে উঠেছে। আকাশটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেও কিন্তু বাংলাদেশ ভিউটা আসে। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, ওই সামনের দিকে একটু একটু মানে জল জল দেখতে পাওয়া যাচ্ছে, ওইটাই হচ্ছে বাংলাদেশ এরিয়া। প্রতি বছরই বর্ষাকালে আমাদের দেশের সব নদী নালা ঝর্ণা এগুলো মানে বৃষ্টির জলটা পেয়ে ফুলে ফেঁপে ওঠে রীতিমতো, আর সেই জলগুলো এরপর চলে যায় বাংলাদেশে, সেখানে গিয়ে করে বন্যা। দারুণ ব্যাপার, গরম গরম চা একদম চলে এসেছে হাতের সামনে, আর কি চাই। তুই দেখতে পেলি? হ্যাঁ, এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। চা কত করে নিল? 10 করে লিকার চা। বাঙ্কু নিল না? জলের আওয়াজে রীতিমতো কানটা ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়, এত জোরে শব্দটা হচ্ছে কি বলবো। এই যে এখানে বাঁদিকে কতগুলো ছোট ছোট দোকান দেখতে পাওয়া যাচ্ছে, ওইগুলোতেই চা পাওয়া যাচ্ছে, তারপরে কেক বিস্কিট চিপস এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আর কি। অনেক টুরিস্টই এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যে 20 টাকা দিয়ে নিচ অবধি নামবো কি নামবো না। তো আমরা কিন্তু বছর 2 আগে এই নিচ অবধি নেমেছি, তখন এই 20 টাকাটা চাইতো না। তবে নামলে নিচ অবধি বেশ ভালোই লাগে, কারণ জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। ঘোরাঘুরি করা, দেখা শোনা, এনজয় করা সবই হলো, তো এবার ফিরতি পথে এগোনোর পালা। যখন এই পথে কিনরেম ওয়াটারফলস অব্দি আসছিলাম তখন মানে চোখে পড়েছিল অনেকগুলো ছোট ছোট ওয়াটারফলস না রাস্তার পাশে পাশে রয়েছে, তো তখন তো আর দাঁড়াইনি, এখন একটুখানি দাঁড়াতে ইচ্ছে করছে। ক্যামেরায় জায়গাটা কতটা সুন্দর লাগছে বলতে পারবো না, সামনাসামনি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, মানে একটা নাম না জানা অচেনা ফলস যে এত সুন্দর হতে পারে। ওই উপর থেকেও আসছে একটা জলের ধারা, আর এখানটাতে এরকম পুরো জায়গাটা একেবারে এরকম। এই পেছনটাতেই দেখা যাচ্ছে আরেকটা ওয়াটারফলস, মানে এই রাস্তাটা জুড়ে পরপর পরপর ওয়াটারফলস চলেছে। ও সবগুলোতে হয়তো দাঁড়ানো সম্ভব নয়, যে কটায় দাঁড়াচ্ছি সেগুলো দেখাবো।
এখানকার রক স্ট্রাকচারটা একটুখানি আলাদা, মানে পাথরের রংটা হচ্ছে কিছুটা কালো, সেই কালো পাথর আর তার সাথে এই সবুজ গাছগুলো মানে দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট কালার দিচ্ছে, এত ভালো লাগছে। এরকমই আরেকটা জায়গায় দাঁড়াবো ইচ্ছে আছে যেখান থেকে কিন্ড্রেম ওয়াটারফলসের ফার্স্ট ভিউটা পাওয়া যায় আর কি। ওই পাহাড়ের টপগুলো পুরো মেঘে ঢেকে গেছে, এখন আর অতটা কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই সামনেটাতেই কিন্ড্রেমের ফার্স্ট ভিউটা দেখতে পাওয়া যায়, তো সেটাই একটু ক্যামেরাবন্দি করবার জন্য আর কি গাড়ি থেকে নামলাম এখন। বর্ষাকালে এইসব ঘাসের উপর দিয়ে যেতে গিয়ে ভয় লাগে যে জোকে না কামড়ায়। এই যে এটাই হচ্ছে কিন্ড্রেম ওয়াটারফলসের ফার্স্ট ভিউ, তো একটুখানি জুম করে দেখাই ভালো করে। যেখানেই আর কি জল পড়ছে সেখানেই যেন ওয়াটারফলস সৃষ্টি হয়ে যাচ্ছে। বছরের অন্যান্য সময় এই ওয়াটারফলসগুলোর কোনো অস্তিত্ব থাকে কিনা আমার জানা নেই, কিন্তু এখন দেখতে বড্ড ভালো লাগছে। আবার কিছুটা এগিয়ে এসে এখানে গাড়ি থেকে একবার নামলাম, কারণ বাংলাদেশ ভিউটা এখান থেকে বেশ ভালো আসছিল। যদি আমার পৌঁছতে পৌঁছতে মেঘে ঢেকে পুরোটা না যায় তাহলে কিছুটা অন্তত সকলের সাথে শেয়ার করতে পারবো আশা করছি। বেলা বাড়লেই তো পাহাড়গুলো মেঘের আড়ালে লুকিয়ে পড়ে। তো ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় এখন দুপুর প্রায় 1টা বাজে। এই জায়গাটা থেকে বাংলাদেশ ভিউটা দেখা যাচ্ছে, তো একটুখানি জুম করি আরও কিছুটা ক্লিয়ার হবে তাহলে। ওই যে দূরে। তো যাই হোক, বাংলাদেশ ভিউটা দেখাতে দেখাতেই এই ভিডিওটাকে তো শেষ করব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, যাতে থাকবে যে একই দিনে আর কোথায় কোথায় আমরা ঘুরলাম।